হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। এই ভিডিওতে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। গত এক সপ্তাহে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখেছো, কমেন্টও করেছো। তো সেই কমেন্টগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। কমেন্টগুলো হয়তো একজন করেছে, মানে প্রত্যেকটা কমেন্ট একজন করেছে, কিন্তু এই কমেন্টটা আর যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা মনে হয় হাজারো ক্যান্ডিডেটের মনের মধ্যে থাকে, তারা সবাই কমেন্ট করে না। তো আমি কমেন্টে অ্যান্সারগুলো ওই জন্যই দিইনি। আমি দেখলাম কমেন্টের অ্যান্সারগুলো ভিডিওতে যদি দিই তাহলে অনেকেই উপকৃত হবে। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। তো এবার বলি যে প্রথম কমেন্ট কী আছে। প্রথম কমেন্ট হচ্ছে, কমেন্টটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করি, এখানে একটা কমেন্টটা তোমরা পড়ে নিও। তো ইনি বলতে চেয়েছেন যে তিনি এক্সামটেড ক্যাটাগরি একটা ক্যান্ডিডেট, কিন্তু তিনি টেট এক্সাম যখন দেন তখন কিন্তু এক্সামটেড ক্যাটাগরিটা তিনি শো করাননি, এবং পরবর্তীতে যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবেন তিনি কি ওই এক্সামটেড ক্যাটাগরিটা শো করতে পারবেন কি না। এবার বলি, এক্সামটেড ক্যাটাগরি না, ক্যাটাগরির সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে বলি একটাই কথা, হ্যাঁ অবশ্যই ক্যাটাগরি পরে পরিবর্তন করা যায়। যেহেতু আপনি জেনারেলে পাস করবেন, আপনি ক্যাটাগরি দিলে আপনার মার্কস তো পাস মার্কস তো কম, অর্থাৎ আপনার পাস মার্কস কম, আপনি পারবেন। আর তাছাড়া প্রিভিয়াস ইয়ারও দেখা গিয়েছে, আমাদের একটা সাইবার ক্যাফে আছে, আমরা সেখানে ফর্ম ফিল আপ করি, আমরা দেখেছি ফর্ম ফিল আপ করার সময় এরকম অনেক ক্যান্ডিডেটের পরে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করা হয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু টেট পাস সার্টিফিকেটটা লাইফ টাইম, অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ করা যায়। একবার টেট পাস করলে যখন লাইফ টাইম চলে, তো আপনি একবার টেট পাস করবেন, পরবর্তীতে যদি আপনি ক্যাটাগরি অর্জন করতে পারেন তো আপনি সেই ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে প্রথম কমেন্টের অ্যান্সার। এই অ্যান্সারটা থেকে সবারই অ্যান্সার আশা করি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে, একজন প্যারা টিচার বলছেন যে তিনি 2 ইয়ার্স ডিএলএড করেছেন ওডিএল মোডে, তিনি কি এনআইএসের মধ্যে পড়ছেন কিনা। আমি বলি, আপনি এনআইএসের মধ্যে পড়ছেন কিনা সেটা নিয়ে আমি আলোচনা করছি না, আপনি রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন এটা আমি বলতে পারি। কেন, আমরা জানি সুপ্রিম কোর্টে যে আর্গুমেন্ট চলছিল সেখানে কিন্তু একটা চিন্তা হচ্ছে 24 মাস এবং 18 মাসের মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছিল। তো 18 মাস হেরে গিয়েছে, এখানে 24 মাস তো হারেনি, আপনি তো 24 মাসে ডিএলএড করেছেন, আপনি কোনোভাবে হারছেন না, আপনি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন। এটা বাস্তব সত্য কথা। এবার তার পরবর্তীতে আর একটা কোশ্চেন কমেন্ট এসছে, সেই কমেন্টে বলছে যে স্যার এনআইএসরা কি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাবে কিনা, এনআইএসরা 11,765 থেকে বাদ যাবে কিনা সেটাই হয়তো বলতে চেয়েছেন তিনি। তো আমি বলবো যে এটা অবশ্যই পর্ষদের উপর নির্ভর করছে। পর্ষদ যেহেতু এখনও ক্লারিফিকেশন করেনি এই বিষয়টায়, তারা নিয়োগ প্রক্রিয়ায় এনআইএস ডিএলএডকে রাখবে না রাখবে না করেনি, অবশ্যই সেটা পর্ষদের উপর নির্ভর করছে। এখন বিষয়, আমরা গত পরশুদিন দেখলাম যে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে 2023-এর জন্য, সেখানে কিন্তু এনআইএস ডিএলএডদের ছাড়পত্র দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, তারা পরীক্ষা দিচ্ছে। মানে আপাতত 23-এ যারা এনআইএস ডিএলএড এক্সাম দেবে তাদের কিন্তু স্বস্তি। এখন 11,765-তে যদি এনআইএস ডিএলএড নিয়ে প্যানেল বের করে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টকে অবমাননা পর্ষদ করলে পর্ষদের উপরে কিন্তু একটা ঝামেলা আসতে পারে। অবশ্যই নিশ্চয়ই রেগুলার ডিএলএডটা ছেড়ে দেবে না, অবশ্যই একটা কিন্তু কেস ফাইল করে দেবে। তো সেই জায়গা থেকে আবার নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটা বড় ধরনের ঝামেলা তৈরি হলেও হতে পারে। এখন বিষয় হচ্ছে, যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেন, অর্থাৎ 11,765-তে যারা নাই, টেট পাস করে আছে 22-এ, যারা 22-এ বা 23-এ যারা টেট পাস করছে বা করবে এনআইএস ডিএলএড থেকে, তাদের কী ভবিষ্যৎ? তাদের ভবিষ্যৎ বলতে, তাদের ভবিষ্যৎ সত্যিকার বলতে গেলে খারাপ। তারা কিন্তু কোনোভাবেই, একমাত্র তাদের ভবিষ্যৎ ভালো হতে পারে যদি কোনোভাবে রিভিউ পিটিশন করে এনআইএস ডিএলএডের পক্ষে আবার রায়টাকে আনা যায়। যদিও রিভিউ পিটিশন এখন কিন্তু হয়নি, আর সেটা নিয়ে সংশয় আছে হবে কি না। এখন কেন হবে না, মানে তারা টেট পাস করলো, তারা নিয়োগ প্রক্রিয়া কেন অংশগ্রহণ করতে পারবে না, সেটা যদি আমরা একটুখানি আলোচনা করি। আমরা প্রথমেই বলি যে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার কিন্তু একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। আর আমরা জানি পর্ষদ সভাপতি থেকে শুরু করে এনসিটি বলছে যে টেট আর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা বিষয়। টেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা ছিল টেট দিয়েছে, কিন্তু যখন রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসবে তখন রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, প্রাইমারি রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি, তোমাকে টেট পাস করতে হবে এবং 2 ইয়ার ডিএলএড থাকতে হবে, আর কি থাকতে হবে, এইচএসে 50%, ক্যাটাগরি হলে 45%। তো এইটা এনআইএস ডিএলএড যারা আছে তারা তো 2 ইয়ার না 18 মাস, তো তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, তারা কিন্তু স্বাভাবিকভাবেই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছে না। অপ্রিয় হলেও কথাটা সত্য। আমি আবারও বলছি, যদি রিভিউ পিটিশন করে তাদের জাজমেন্টটা তাদের দিকে আনা যায় কোনোভাবে, তাহলে তারা আবারও অংশগ্রহণ করবে, কিন্তু সেটা সত্যি এখন মনে হচ্ছে খুব কঠিন বিষয়। তো এটা ছিল তোমার কমেন্টের আলোচনা। আরও অন্যান্য কমেন্ট হয়তো ছিল, আমি সেগুলোকে ইগনোর করেছি বা অতটা গুরুত্ব মনে করিনি, তাই এই যেগুলো গুরুত্বপূর্ণ কমেন্ট সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এখন 22 নোটিফিকেশান নিয়ে যদি বলতে গেলে, তাদের সত্যি করুণ অবস্থা। 22 নোটিফিকেশান বর্তমানে সত্যি খুব কঠিন, কারণ আমরা দেখছি যে 23-এর পরীক্ষা অলরেডি চলছে। যদি কোনোভাবে সোমবার অর্থাৎ 18 তারিখে যে শুনানি আছে জনস্বার্থে মামলা 23-এর টেট নিয়ে, সেখানে যদি স্টে না পড়ে সেক্ষেত্রে 22-এর স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। এটা অপ্রিয় হলেও কথাটা সত্য। তো
বাইশের ঐকমঞ্চ প্রচুর চেষ্টা করছে এবং আমরণ অনশনের জন্য কিন্তু তারা একটা ডাক দিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 11,765 রিক্রুটমেন্টের নেক্সট হচ্ছে আপডেট, মানে পরবর্তী আপডেট যেটা আছে সেটা হচ্ছে 12ই জানুয়ারি 2024 কিন্তু 11,765 যে 20-22 মামলা আছে সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে। এখন এইটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে, শোনা যাচ্ছে নাকি যারা 20-22 আছেন, মানে 20-22 পক্ষে আছে, তো তারা নাকি এই কেসটাকে আবারও ডিলে করানোর জন্য আই ফাইল করার চেষ্টা করছে, অর্থাৎ 10 তারিখের আগে আই ফাইল করলে তারা চাচ্ছে যে 12 তারিখে যাতে কেসটা না ওঠে, এরকম চেষ্টা করছে। এটা হলে সত্যি খুব আনফেয়ার হবে, খুব খারাপ হবে বিষয়টা। শোনা যাচ্ছে না, বাস্তব আমি জানি না, আমি সোশ্যাল মিডিয়া মারফতে খবরটা পেয়েছি, তাই তোমাদের মধ্যে একটুখানি শেয়ার করলাম। তো এটা সবাইকে দেখা উচিত, পর্ষদকে দেখা উচিত, এবং 17-14 যারা আছে তাদেরকে বলবো এটা অবশ্যই দেখা উচিত, যে এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে এই কাট অফের একটা কমেন্ট এসেছিল যে 31 কাট অফ হবে, জেনারেল কাট অফ। আমি বলি যে ওটা আমি মানি না আমি, কারণ 31 কাট অফ কোনোভাবেই হবে না। 31 কাট অফ হওয়ার জায়গা নেই। হ্যাঁ, একটা কারণ 31 কাট অফ হতে পারে, সেটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার, যদি ইন্টারভিউ নাম্বার অ্যাভারেজ যদি 6 দেওয়া হয় তবেই কিন্তু 31 কাট অফ আসবে। যদি 3 বা 4 যদি ইন্টারভিউ নাম্বার অ্যাভারেজ নাম্বার আসে তাহলে কোনো দিনই যাবে না। আমি ম্যাক্সিমাম কাট অফ, আমি জেনারেল কাট অফ দেখতে পারি, ম্যাক্সিমাম কাট অফ 29, তার উপরে যাবে না। এবার বলি যে তবুও আমি বলবো যে জেনারেলরা সবাই চাকরি পাবে। শুধু 11,765-তে যদি রেগুলার ডিএলএড নিয়ে প্যানেল করা হয় প্রত্যেকজন চাকরি পাবে, হয়তো কেউ পরে পাবে কেউ আগে পাবে, মানে আমি অ্যাডিশনাল প্যানেলের কথা বলছি, নন জয়নিং সিটেও কিন্তু চাকরি পাবে। কারণ আমরা জানি আপার প্রাইমারিতে প্রায় 2000 ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে, তারা হয়তো ইন্টারভিউ অংশগ্রহণ করেছে, তাদের প্যানেলে নাম বেরিয়ে যাবে, তারা জয়েনিং করবে না কিন্তু নন জয়নিংয়ে গিয়ে বাদবাকি সবাই চাকরি পেয়ে যাবে। তো সেই জায়গা থেকে কম্পিটিশন খুবই কম আছে। তোমরা যত টেনশন করছি, এত বড় সুযোগ কোনোদিন আসেনি, প্রাইমারি ইতিহাসে আসেনি, হয়তো দেরি হচ্ছে, অনেক দিন খাটাখাটি করছো, কিন্তু সুফলটা তোমরাই পাবো, এটা আমি বলে দিলাম। আর আমি হচ্ছে যেটা বলতে চাইছো যে আমি কিন্তু জেনারেল নিয়ে এত মাতামাতি করছি, আমি নিজে জেনারেল না, এটা বলে দিলাম। তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনার বিষয় ছিল, আর বিশেষ কিছু নেই। থ্যাংক ইউ।